প্রথমে এই মানচিত্রটি দেখুন। 2018 সালের আগে নর্থ ইস্টের এই 7 রাজ্যে কংগ্রেস বা অন্যান্য দলের সরকার ছিল, কিন্তু কিছু বছরের মধ্যে এমন কি হলো, আজ এই 7 রাজ্যের মধ্যে 6টিতে বিজেপি অথবা তার জোটের সরকার রয়েছে। শেষ পর্যন্ত কেন এই ঐতিহাসিক পলিটিক্যাল পরিবর্তনের জন্য হেমন্ত বিশ্ব শর্মাকে ক্রেডিট দেওয়া হয়, যিনি আজ অসমের মুখ্যমন্ত্রী এবং বিজেপির একজন প্রধান নেতা। তবে এক সময় তিনি কংগ্রেসের প্রধান নেতাদের মধ্যে গণ্য হতেন এবং নিজেই বিজেপির খারাপ নিয়ে সমালোচনা করতেন। তাহলে এমন কি রাজনীতি হলো যে এক সময় হিমন্তা রাহুল গান্ধীকে তার নেতা মনে করতেন, আজ তিনি অসমের কিছু এলাকা দিয়ে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রাকে পার হতে দেন না? যখন ব্যক্তিত্ব হিমন্ত বিশ্ব শর্মার মতো হয়, তখন অনেক প্রশ্ন উঠে আসে এবং এই প্রশ্নগুলির উত্তর খুঁজে বের করার জন্য আজ আমরা এই ভিডিও তৈরি করছি। এই রাজনৈতিক নেতার পুরো কাহিনী জানব, যে এই এক নেতা কিভাবে কংগ্রেসের উত্তর পূর্বে খেলা নষ্ট করেছেন এবং জানি না আর কত বছর ধরে বিজেপিকে উত্তর পূর্বে শক্ত করে তুলেছে। তাহলে চলুন অসমের বাঘের রোমাঞ্চকর গল্পটি শুরু করি। হিমন্ত বিশ্ব শর্মা পার্ট 1, ছাত্র রাজনীতি। এই গল্পের শুরু হয় অসমের প্রতিষ্ঠিত কটন কলেজ থেকে, যেখানে 1985 সালে 17 বছর বয়সী হিমন্ত বিশ্ব শর্মা তার ভর্তি নেওয়ার জন্য আসে। কলেজে এসে হিমন্ত বিশ্ব শর্মা শীঘ্রই ছাত্র রাজনীতিতে আগ্রহ নিতে শুরু করে এবং আমি আপনাকে বলে দিই যে এই কলেজের ছাত্র রাজনীতি কোনো সাধারণ কলেজের ক্যাম্পাস রাজনীতির মতো ছিল না। কটন কলেজকে অন্য বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করে তোলে এমন বিষয়টি হল যে অসমের এতদিনের 15 জন মুখ্যমন্ত্রীর মধ্যে 7 জন মুখ্যমন্ত্রী কটন কলেজেরই ছাত্র ছিলেন। হেমন্তের কিছু এমন গুণ ছিল যা তাকে ছাত্র রাজনীতির ভিড়ের মধ্যে আলাদা করে দেখাত। নিজের কথা বিনা দ্বিধায় প্রকাশ করা এবং সবচেয়ে বড় পদের অধিকারীকে নিজের কথাবার্তা দিয়ে ভীত করার গুণ হেমন্তকে অন্যান্য ছাত্র থেকে ভিন্ন করে তুলেছিল। তিনি সহজেই বড় ছাত্রের ভিড় সামলে নিতেন এবং ছাত্রদের বুঝে ফেলতেন। হেমন্ত অল অসম ছাত্র সংঘের একজন অংশ হয়ে ওঠেন, যা সেই সময় অসমের ছাত্র রাজনীতিতে সবচেয়ে বড় ছাত্র ইউনিয়ন ছিল এবং এই ইউনিয়নে এর আগে অসমের মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত এবং অসমের গৃহমন্ত্রী ভৃগু কুমার ফুকান ও আসছিলেন। এই ইউনিয়নে থাকা অবস্থায় তারা ছাত্র রাজনীতির ইন অ্যান্ড আউট বুঝতে শুরু করে। এখানেই তাদের বক্তৃতার দক্ষতা আরও পরিশীলিত হয়ে ওঠে, যেখানে তাদের ভাষণ এখন আরও বেশি ছাত্রদের প্রভাবিত করতে শুরু করে। ছাত্র রাজনীতিতে যোগ দেওয়ার কয়েক বছর পরেই তিনি সকল অসম ছাত্র ইউনিয়নের জেনারেল সেক্রেটারি হয়ে যান এবং তার আয়োজনের দক্ষতার জোরে একজন উঠতি মুখ হিসেবে উদ্ভাসিত হতে থাকেন। এই সময়ে কিছু বড় রাজনৈতিক নেতাদেরও হিমন্তর প্রতি নজর পড়ে। সবার চোখে তিনি অবাক করে দেন, এই 20-22 সালের ছেলেটা কে, যার কথায় সব ছাত্ররা মোবিলাইজ হয়ে যায়, তার কথায় এত শক্তি আছে। 1991 সালে অসমের মুখ্যমন্ত্রী হিসেবে কংগ্রেস নেতা হিতেশ্বর সাইকিয়া যখন হিমন্তকে নোটিশ করেন, তখন তিনি হিমন্তের প্রতি মুগ্ধ হয়ে তাকে তার দলে যোগ দিতে বলেন এবং হিমন্ত এখান থেকেই একজন যুব নেতা হিসেবে কংগ্রেসে যোগ দেন। পার্ট 2, রাইস অ্যান্ড কংগ্রেস। কংগ্রেসে থাকাকালীন অসমের রাজনীতিতে শুরু করা তেমন কঠিন ছিল না। হিমন্তর মতো রাজনৈতিক সজ্জার নেতারা কম ছিল এবং যখন গ্রাউন্ড লেভেলে মোবিলিটির কথা আসে, তখন হেমন্ত দলের বড় বড় কাজগুলো খুব সহজেই সম্পাদন করতেন। কংগ্রেসে যোগ দেওয়ার পর হেমন্তের সামনে প্রথম চ্যালেঞ্জ এসেছিল 1996 সালের অ্যাসেম্বলি ইলেকশনে এবং এটি একটি জটিল চ্যালেঞ্জ ছিল। হেমন্তকে জলকবুরি কনস্টিটিউয়েন্সি থেকে লড়াই করতে পাঠানো হয়েছিল, যেখানে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ভৃগু কুমার ফুকান। মিস্টার ফুকান আগে থেকে অসমের হোম মিনিস্টার ছিলেন। ঝলকবুরি কনস্টিটিউশনে 1985 থেকে জিততেই আছে এবং শিক্ষার্থী সংঘের রাজনীতিতেও হিমন্তা অনেক বড় সিনিয়র ছিলেন। তাই এই রাজনৈতিক লড়াইয়ে 27 বছর বয়সী হিমন্তার জন্য একটু কঠিন প্রমাণিত হওয়ার কথা ছিল, যা সবাই আশা করেছিল সেটাই ঘটেছে। হেমন্ত বিশ্ব শর্মা তার প্রথম অ্যাসেম্বলি নির্বাচনে হেরে গেলেন, কিন্তু এই হার ততটা খারাপও ছিল না। হিমন্তা 36% ভোটের শেয়ার পেয়েছিল, যা এই তরুণ নেতার জন্য একটি বড় বিষয় ছিল এবং এটি দেখিয়েছিল যে হিমন্তা তার সিনিয়র মিস্টার ফুকানের জন্য একটি কঠিন প্রতিদ্বন্দ্বিতা পেশ করেছিলেন।
2001 সাল নাগাদ আসতে আসতে হেমন্ত তার প্রস্তুতি আরও মজবুত করেছিলেন। তিনি তার কনস্টিটুয়েন্সির গ্রাউন্ডে গিয়ে তার প্রজেন্ট মানুষের কাছে পৌঁছেছিলেন এবং এক আলাদা কৌশলের সাথে 2001 সালের অ্যাসেম্বলি নির্বাচনে নেমেছিলেন। এবার হেমন্ত জিত জয় অর্জন করেছিলেন এবং তিনি অসমের জালকপুরি থেকে এমএলএ হয়ে গিয়েছিলেন। 2001 সালে এই অসমে কংগ্রেসের সরকার গঠিত হয়েছিল এবং রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হয়েছিলেন তরুণ গগৈ। হিমন্ত বিশ্ব শর্মা এবং তরুণ গগৈয়ের মধ্যে বন্ধুত্ব এখান থেকে বাড়তে থাকে। হেমন্ত তার মুখ্যমন্ত্রী তরুণ গগৈর একজন বিশ্বস্ত নেতা ছিলেন এবং পরবর্তী 10 বছর ধরে পরপর নির্বাচনে হেমন্ত দলের কাজগুলো সামলে থাকেন এবং তরুণ গগৈকে নির্বাচন জেতাতে সাহায্য করে থাকেন। অনেকে তো এটাও বলে যে যদিও চিফ মিনিস্টার তরুণ গগৈ ছিলেন, কিন্তু পর্দার পিছনের সমস্ত কাজ হেমন্ত সামলেছিলেন। হেমন্তের কথা প্রতিটি বিভাগে মেনে নেওয়া হতো এবং তরুণ গগৈ সরকারের অধিকাংশ ক্ষমতা হেমন্তের মধ্যে কেন্দ্রীভূত ছিল। 2001-এর পর 2006 এবং তারপর 2011 সালে হেমন্ত সম্পূর্ণ কনস্টিটুয়েন্সি থেকে জয় নিবন্ধন করেছেন এবং এমএলএ হিসেবে থেকে গেছেন। ওই সময়ে হেমন্তকে অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং এখানেও তিনি সবাইকে আউটশাইন করছিলেন। এই কয়েক 10 বছরে হেমন্ত আরেকটি বড় কাজ করেছেন, তা হল তিনি আসামের বাইরে অন্যান্য নর্থ ইস্ট স্টেটগুলিতে গিয়ে সেখানকার রাজনীতিবিদদের কংগ্রেসের সাথে যুক্ত করছিলেন এবং যখনই এই রাজ্যগুলিতে কোনো সংকট ঘটত তখন কংগ্রেসের পক্ষ থেকে হিমন্তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেন। এর ফলে হিমন্ত শুধু আসামে নয় বরং সমগ্র উত্তর পূর্বাঞ্চলে কংগ্রেসের একজন বড় নেতা হয়ে উঠেছিলেন, যার কাছে এখন অনেক এমএলএর সমর্থনও ছিল। কাগজে কলমে দেখতে গেলে তার রাজনৈতিক ক্যারিয়ারে সব ঠিক চলছিল, কিন্তু তারপর হঠাৎ এমন কি ঘটল যে তাকে কংগ্রেসের দামন ছেড়ে বিজেপির হাত ধরতে হল? এই প্রশ্নের উত্তর হেমন্ত এবং তরুণ গগৈয়ের সম্পর্কের ফাটলে লুকিয়ে আছে, যা এখন সবাই দেখতে পাচ্ছে। হিমন্ত তেমন ছিলেন না, যদিও সে বেশি সময় ধরে কারো সাথে তেলবাজি করে না। উপর থেকে তরুণ গগৈ হিমন্তাকে শীর্ষে উঠতে দিচ্ছিলেন না। আসলে এই সময় তরুণ গগৈ নিজের ছেলে গৌরব গগৈ অসমের রাজনীতিতে প্রবেশ করেছিলেন এবং তিনি তার ছেলেকে উত্তরসূরি হিসেবে নির্ধারিত করতে চেয়েছিলেন। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে হেমন্ত, যিনি প্রায় 20 বছর ধরে অসম এবং কংগ্রেসের জন্য কাজ করে চলেছেন, তাকে বাদ দিয়ে গৌরব গগৈকে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরা হচ্ছিল। এই ব্যাপারটি স্পষ্টভাবে সিএম গগৈয়ের সর্বাধিক বিশ্বস্ত নেতা হেমন্তকে রাগে ফেটে পড়তে বাধ্য করেছিল। তিনি এই বিষয়ে তার অসন্তোষ প্রকাশ করতে কোনো ঘাটতি রাখছিলেন না। তিনি প্রত্যেক কংগ্রেস নেতার কাছে অভিযোগ জানাতে শুরু করেন, কিন্তু কংগ্রেস নেতৃত্ব কারো কথা শুনছিল না। হেমন্ত দলের মধ্যেই তার এমএলএদের সাথে মিলে বিদ্রোহ করার সিদ্ধান্ত নেন, কিন্তু কংগ্রেস কমান্ড তার অনুমোদন দেয়নি। এসব কিছু যে কোনো অভিজ্ঞ নেতাকে হতাশ করার জন্য যথেষ্ট ছিল, কিন্তু যা এখন হতে চলেছিল তা হেমন্ত এবং কংগ্রেসের সম্পর্ককে আরও দুর্বল করে তুলবে। হিমন্ত প্রথমেই এই বিষয়ে সোনিয়া গান্ধীর সাথে কথা বলেন এবং দলে তার অধিকার দাবি করেন। সোনিয়া গান্ধী হিমন্তের নেতৃত্বের সাথে পরিচিত ছিলেন, তাই তিনি হিমন্তার দিকে তার সমর্থন বাড়িয়েও দেন, কিন্তু তখনই ইন্টারভেনশন হয় রাহুল গান্ধীর। রাহুল গান্ধী তরুণ গগৈকে সমর্থন করছিলেন, অর্থাৎ সম্পূর্ণ কংগ্রেস তরুণ গগৈকে সমর্থন করছিল। রাহুল গান্ধীর কমান্ডের সামনে তার মা সোনিয়া গান্ধীর মতামত ম্লান হয়ে যায় এবং হেমন্ত একা এক কোণে চলে যান। কিন্তু এই কোণেই হেমন্তের সাথে হেমন্তের সমর্থনকারী এমএলএও ছিলেন, যা কংগ্রেসের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ সম্পদ ছিল এবং এটি হারানো একটি বড় বোকামি প্রমাণিত হতে পারত। আর এখানেই হেমন্ত দল ছাড়ার কথা প্রস্তাব দেন এবং তারপর থেকে দলে হুলস্থুল শুরু হয়ে যায়। দলের কিছু বড় নেতারা, যেমন গোলাম নবী আজাদ, এই পরিস্থিতি থেকে খুবই সতর্ক হয়ে যান, কারণ যদি হেমন্ত এই সময় দল ছেড়ে দিতেন তাহলে পুরো উত্তর পূর্বাঞ্চলে কংগ্রেসের দাপট নড়ে যেতে পারত। গোলাম নবী আজাদ নোটবলি বিষয়ে হস্তক্ষেপ করেন এবং হেমন্তের বার্তাও রাহুল গান্ধীর কাছে নিয়ে যান। কিন্তু রাহুল গান্ধী হিমন্তের রাজনৈতিক সরঞ্জামগুলিকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে তাকে পাশে সরিয়ে দেন। গোলাম নবী আজাদ একটি সাক্ষাৎকারে জানান, যখন তিনি এই বিষয়ে রাহুল গান্ধীর কাছে আলোচনা করতে গিয়েছিলেন, তখন রাহুল গান্ধী উপেক্ষার সাথে বলেছিলেন, হেমন্তকে আর এসএসএ যেতে দাও। এতে হিমন্ত নিজেও ক্ষুব্ধ হয়েছিলেন এবং গোলাম নবী আজাদ নিজেও তার এই উদাসীন মনোভাবের জন্য বেশ ক্ষুব্ধ ছিলেন। এই ধারাবাহিকতায় আলোচনা আবার এগিয়ে চলে, কিন্তু তারপর ঘটে যায়
দি ইনফেমাস ডগ ইনসিডেন্ট। রাহুল গান্ধী, হিমন্তা এবং কিছু অন্য নেতাদের তার বাড়িতে আমন্ত্রণ করে, যেখানে তিনি এই দ্বন্দ্ব নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন। হেমন্ত তার বাড়িতে পৌঁছান, যেখানে তার জন্য চা এবং বিস্কুট পরিবেশন করা হয়, এবং যে ট্রেতে এই বিস্কুট রাখা হয়েছিল সেই ট্রের কাছে রাহুল গান্ধীর পোষা কুকুর চলে আসে এবং সেই প্লেট থেকেই বিস্কুট খেতে থাকে। রাহুল গান্ধীও এই ব্যাপারে হাসতে শুরু করেন। হেমন্ত জানান যে রুমে উপস্থিত অন্য নেতারা সেই প্লেট থেকে বিস্কুট খেতে থাকে এবং এটাই সেই মুহূর্ত ছিল যখন সে সিদ্ধান্ত নেয় সে এমন একটি দলের অংশ হয়ে থাকতে পারবে না যেখানে তাদের এভাবে ট্রিট করা হয়। এটাই হেমন্তর জন্য ব্রেক রুম মুভমেন্ট হয়ে গিয়েছিল এবং এখান থেকেই তিনি বিজেপির সাথে যুক্ত হওয়ার বিষয়টিকে গুরুত্ব দিতে শুরু করেন। শেষ পর্যন্ত প্রায় ২২ বছর কংগ্রেসে থাকার পর হেমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস ত্যাগ করেন এবং বিজেপিতে যোগ দেন। হেমন্তর বিদ্রোহী মনোভাব অসমে কংগ্রেসের জন্য বড় ক্ষতি সাধন করে এবং তারপর থেকে কংগ্রেস আর কখনো অসমে ক্ষমতায় ফিরতে পারেনি। এই ঘটনার পর অসমে কংগ্রেসের মেরুদণ্ড ভেঙে যায় এবং ধীরে ধীরে সমগ্র উত্তর পূর্ব থেকে তাদের প্রভাব কমতে থাকে। কিন্তু অন্যদিকে বিজেপিকে হেমন্তর রূপে একতা পেয়ে গেল। পার্ট 4, রাইস ইন বিজেপি। তারা অসম সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলে বিজেপিকে শক্তিশালী করার কাজ করেছে, সেটা কিভাবে চলো বুঝে নেই। অসমে বিজেপির সরকারে থাকাকালীন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেখভাল করেছেন, যার পরে তাকে নর্থ ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের কনভেনার হিসেবে নির্বাচিত করা হয়। হিমন্তর সাহায্যে বিজেপি কেবল অসমেই নয়, বরং অরুণাচল প্রদেশ এবং মণিপুরেও সরকার গঠনে হিমন্তর বড় ভূমিকা ছিল। এছাড়াও তিনি মেঘালয়েও বিজেপি সরকারকে নিশ্চিত করেন। শুধু তাই নয়, নাগাল্যান্ডে হেমন্তা বিশ্ব শর্মা নাগা পিপলস ফ্রন্ট, ন্যাশনাল ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টি এবং বিজেপির মধ্যে জোট গড়ে তুলতে সাহায্য করেন। এরপর থেকে হিমন্তাকে আসামে টাইগার বলার সঙ্গে সঙ্গে উত্তর পূর্বের চাণক্য বলা হতে শুরু করা হয়। ২০১৬তে বিজেপি থেকে সর্বানন্দ সোনোয়াল আসামের মুখ্যমন্ত্রী হন। এরপর ২০২১ সালে হেমন্ত বিশ্ব শর্মা প্রথমবারের মতো আসামের মুখ্যমন্ত্রী হন এবং শুধুমাত্র গত ২-৩ বছরে এই তার জনপ্রিয়তা আসাম ছাড়িয়ে গোটা দেশে ছড়িয়ে পড়ে। তার নিয়োগের উপর পিএম মোদি তাকে অভিনন্দন জানিয়েছিলেন এবং সেই থেকে হেমন্ত এবং মোদির ঘনিষ্ঠদের মধ্যে গণ্য হতে শুরু করেন। তিনি আসামের প্রথম এমন সিএম যিনি তার উক্তিগুলি এবং একলাইনারগুলির জন্য গোটা দেশে বিখ্যাত, যিনি সেই সময়ে রাহুল গান্ধীর সঙ্গে সরাসরি লড়াইতে ছিলেন এবং রাহুল ও হেমন্তের উপর জোরদার মৌখিক আক্রমণ চালাচ্ছিলেন। সবশেষে আমরা এটা বলতে পারি, সময় এখনকার হোক বা 90s-এর পলিটিক্স, যদি কলেজের হোক বা সেন্টারের, হেমন্তের মনোভাব সবসময় বাগী ছিল, যার কাজে জাতীয় আদর্শবাদ এবং কথাবার্তায় চিন্তার স্বচ্ছতা দেখা যায়। যদি আপনার এই ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে আপনি এই ভিডিওটি লাইক করে আমাদের মনোবল বাড়াতে পারেন, এবং আপনি যদি এরকম আরও কোনো রাজনৈতিক নেতা বা অন্য কারো জীবনের গল্প বা লাক্সুরিয়াস স্টোরি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান। আর আপনি যদি এমনই আনকমন, ইন্টারেস্টিং, রহস্যের রোমাঞ্চে ভরা ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে ইউল বি ড্রিবেল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।